ঘোষণার বাকি থাকা ৬৩ আসনের মধ্যে অন্তত ৪০টি আসন জোটের শরিকদের ছাড়বে বিএনপি, আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহখানেকের মধ্যেই আসবে ঘোষণা। এদিকে ঢাকায় ফাঁকা থাকা ৭ আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারেন বলেও জানান দলটির নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর উৎসবের আমেজ বিরাজ করছে প্রায় প্রতিটি আসনে। বাকি আসনের মনোনয়ন প্রত্যাশীরা আছেন অপেক্ষায় কবে ঘোষণা হবে প্রার্থীর নাম। এ অবস্থায় দলটির নেতারা বলছেন, বাকি ৬৩ আসনে প্রার্থী চূড়ান্ত করতে নানা জটিলতা রয়েছে। এসব জটিলতা কাটাতে জোট শরিকদের সাথে হবে বৈঠক। এরপর শরিকদের আসন বন্টনের পর বাকি আসন পাবে বিএনপি প্রার্থীরা। শরিক দল যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ৪০টা, বাকিগুলো বিএনপিরই ২-৩ জন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। ঢাকার বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকায় একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোট নেতারা বলছেন, আসন ছাড়ের বিষয়ে বিএনপির আশ্বাসের চেয়ে জোট শরিকদের চাওয়া অনেক বেশি। তবে আলোচনায় বসলে সমাধান হবে বলে বিশ্বাস তাদের। বিএনপি যেরকম মনে করেছিল যে এই নির্বাচনটা তাদের জন্য খুবই ইজি, বিশেষ করে কয়েকটি ইউনিভার্সিটি ইলেকশনের পরে তারা এরকম মনে করে না। তারা তাদের মতো দিয়েছেন। আমাদেরও ওইসব জায়গাতে তো এক্সপেকটেশন থাকতে পারে, আমাদের ক্যান্ডিডেট থাকতে পারে। এগুলো আলোচনা হয় নাই। তারা বলেছেন প্রয়োজন মধ্যে এগুলো বদলানো যাবে। বিএনপির সাথে আমাদের মনে হয় কোনো নির্বাচনী জোট হবে না, হয়তো আমরা আসন সমঝোতার দিকেই আমরা যাব। আর বিএনপি অবশ্যই আমাদের অগ্রাধিকারের মধ্যে আছেন, যেহেতু তারা আমাদের আন্দোলনের প্রধান শরিক। এনসিপি সহ আরও কয়েকটি দল বিএনপির সাথে জোটবদ্ধ হলে পাল্টে যেতে পারে আসন বন্টনের হিসাব নিকাশ। বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয় থেকে সোমবার ঘোষণা করা হয় ২৩৭ আসনে প্রার্থীর নাম। যে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতা। এখন বাকি যে ৬৩ আসন আছে সেই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেদিকেই নজর বিএনপি এবং জোট শরিক নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতৈক্যের প্রত্যাশা করেন তিনি। বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও অনেক জটিলতা রয়ে গেছে, তাই প্রবাসীদের তালিকায় অন্তর্ভুক্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিএনপির ২৩৭ জন প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও জামাত ১ বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩টি দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আইন অনুযায়ী আগামীকালই দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলো নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। এছাড়া বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। ইসি সচিব জানান, জমা পড়া ১৪৩টি আবেদন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় ২২টি দলকে। এদিকে আজ জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা
এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশে গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ও গেজেট প্রকাশ হয়। নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না। এছাড়া ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি। নতুন সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর বছরে যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি। এর আগে জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উৎসব। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাসাবো ধর্মরাজ্যিক বৌদ্ধবিহার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তের আনুষ্ঠানিকতা জানাবেন। ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর আইন শৃঙ্খলা বাহিনী কতটা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে জানাবেন। আজকের যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে সেটি কিন্তু কঠিন চিবরদান যে অনুষ্ঠানটি বৌদ্ধদের, সেই অনুষ্ঠানটিকে এখানে হতে যাচ্ছে 3 মাস বর্ষাবাসের পর যে গৃহীদের কর্তৃক যে গত 24 ঘন্টা নির্মিত যে বস্ত্র, সেই বস্ত্রকে কিন্তু মূলত চিবর বলা হয়। চিবরটি কিন্তু আজকে কিছুক্ষণের পর কিন্তু দান করা হবে। এখানে যদি আমি সার্বিক চিত্র দেখাই, দেখবেন যে সকাল থেকে কিন্তু নানা অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান মিনিট থেকে এরপর কিন্তু 6টা বাজে পূজনীয় ভিক্ষু সংঘের পরিত্রাণ পাঠ থেকে শুরু করে তাদের যে রীতিনীতিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে তারা কিন্তু চলতেই থাকে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি প্রধান অতিথি হিসেবে এখানে আছেন। এছাড়া আপনি যেমন বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা, এখানে কিন্তু আমরা একদম গেটের বাইরে থেকে শুরু করে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়া যে নিরাপত্তাজনিত কথা নিয়ে আমরা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী যেমন রয়েছে, এছাড়া অন্যান্য গোয়েন্দা বাহিনীর সংস্থা কিন্তু এখানে রয়েছে এবং এখানে যারা এসেছেন তাদের সকলের সাথে আমরা কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে এই একটি দিন কিন্তু তারা সারা বছর অপেক্ষা করেন, কেননা এই আজকের যে দান, সেই দান কিন্তু সর্বোত্তম দান। তাদের ধর্মীয় মতে যে আজকে যে কঠিন চিবর দান, সেটি কিন্তু সব দানের থেকে এই দানটি উত্তম। এই দানটি কঠিন বলার অন্যতম কারণ তারা বলছিলেন যে গত 24 ঘন্টা তারা যে একটি পোশাক নির্মিত করেছেন বৌদ্ধ ভিক্ষুদের জন্য বা ভ্রান্তি যাদের বলি তাদের জন্য, সে দানের জন্য কিন্তু 24 ঘন্টা ধরে সুতা কাটা থেকে শুরু করে রং করা থেকে। বাসাবো থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলেই সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলেও আভাস দেন উপদেষ্টা। এছাড়া যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। অবহেলা থাকলে আগে যেমন জিডি করে রাখা হতো, কিন্তু এবার সাথে সাথে আইনের আওতায় আনা হবে। এছাড়া যারা 2014, 18 ও 24 সালের নির্বাচনের সংশ্লিষ্ট ছিল তাদের বাদ দেয়া হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিমানবন্দরের কার্গো ভিলেজে অস্ত্র চুরির বিষয়ে তদন্ত চলছে বলে জানান উপদেষ্টা। বলেন, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আদৌ কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা। তবে যদি চুরি হয়ে থাকে তবে দায়ী ব্যক্তিকে
আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী, তার আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে যে কোনো হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিষয় আইনের আওতায় আনা হবে। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বহাল থাকবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে আমি বলবো হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 3 মাস ধরে কমছে দেশের তৈরি পোশাক রপ্তানি, আর অক্টোবরে আয় কমেছে প্রায় 8.5 পোশাক শিল্প মালিকরা এটাকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে বাজার সংকোচনের প্রভাব বলছেন। তারা জানান, ইউরোপের বাজারেও বাড়তি প্রতিযোগিতার পোশাকের দাম কমছে। চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানিতে 24.5% প্রবৃদ্ধি হয়। তবে আগস্টে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমে 4.5%। তৈরি পোশাক খাত থেকে সে মাসে আসে $317 কোটি। সেপ্টেম্বরেও এ খাতের রপ্তানি কমে 5.5% বেশি। রপ্তানি কমার এই ধারাবাহিকতা ছিল অক্টোবরেও। গত মাসে পোশাক রপ্তানিতে এসেছে $302 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.5 কম। পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বাড়তি শুল্কের জেরে মূল্যস্ফীতি বেড়েছে। এতে চাহিদা কমায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অন্যদের সাথে প্রতিযোগিতা যদি আমরা দেখি, তাহলে আমাদের ট্যারিফে আমরা অনেক ভালো অবস্থানে আমরা আছি। কিন্তু আসল যে জায়গাটা আমেরিকাতে, ওদের ওখানে ইনফ্লেশন বেড়ে গেছে, তো মানুষ কিন্তু কেনাকাটা কমায় দিছে। তাদের কিন্তু এখন আর আগের মতো, আগে যদি 10টা ট্রাউজার কিনতো তারা বছরে, এখন তারা কিনবে 5টা। সো তাদের টোটাল পারচেজিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ হয়ে গেছে, এটা কতদিন থাকবে আমি জানি না। এদিকে মার্কিন বাজার সংকুচিত হওয়ার লোকসান পুষিয়ে নিতে প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এতে রপ্তানির পরিমাণ বাড়লেও গড়ে পোশাকের দর কমছে। ট্যারিফ যে সিচুয়েশন, এটা তো একেবারেই সহায়ক না ইন্ডিয়া। সো ইন্ডিয়া এখন পুরো জিনিসটা তারা কি করতেছে, প্রাইস কাট করে ইউরোপে তারা অফার করছে অর্ডারটা ধরার জন্য। সো তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে বাংলাদেশ, তারপরে তারা চায়নার সাথে ফাইট করবে, কিন্তু প্রাথমিক টার্গেট বাংলাদেশ। তো আমরা কিন্তু একটা ইউরোপে স্টিফ কম্পিটিশন আমরা দেখছি, এবং এই কম্পিটিশন আসছে চায়না এবং ইন্ডিয়া থেকে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বিশ্ববাজারে $1,299 কোটি পোশাক রপ্তানি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা আশা করছেন, টানা 3 মাস নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বছরের শেষ দিকে ঘুরে দাঁড়াবে দেশের প্রধান শিল্প খাত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে সব এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের 13টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে। চিঠিতে এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে সতর্ক করে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে সব এমএফএস প্রতিষ্ঠানকে টাস্ক ফোর্স গঠন করতে ও এআই যুক্ত স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ জনগণ যাতে জুয়া সংক্রান্ত অভিযোগ জানাতে পারে সেজন্য পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন চালুর নির্দেশনাও দেওয়া হয়। বেটিং যে ইস্যুটা, এটা নিয়ে কিন্তু সিআইডি এবং বিএফআইও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অনেককেই সম্ভবত তারা শাস্তির আওতায় এনেছে, চিহ্নিত করেছে যে কাদের মাধ্যমে কাজগুলো হয়। অতএব এটা আনঅ্যাড্রেসড আছে ইস্যুটা, এটা ভাবার কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কর্তৃপক্ষ ও ছাত্র নেতাদের। শিক্ষার্থীদের পাশাপাশি গাছপালা, লতাগুল্ম কিংবা পাখিদের নিবিড় বসবাসের পরিবেশ নিশ্চিতের লক্ষ্য তাদের। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরবরিকালচার ও পরিবেশ ছাত্র সংসদের আলোচনা সভায় এমনটাই জানান আয়োজকেরা। হেমন্তে হলুদ রঙের আভা ছড়িয়ে দিচ্ছে দাঁতমর্দন ফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে সড়ক দ্বীপে ছেয়েছে ফুলে ফুলে।
বর্ষা শেষে ক্যাম্পাসের ঝোপঝাড়ে বেড়ে উঠেছে নানা প্রজাতির উদ্ভিদ। এসব গাছপালা লতা গুল্মের নাম অনেকের কাছেই অজানা। প্রকৃতির সাথে নিবিড় পরিচয় করিয়ে দিতে গাছ দেখা ও আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার ও পরিবেশ সংসদ। পুরো ক্যাম্পাসে অন্তত 100 প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। দাঁতমর্দন একটা ওষুধি উদ্ভিদ। আপনি জানেন গ্রাম বাংলার লোকেরা স্কিনের ডিজিজে তার পাতাটা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে দাঁত চলে যায়, তাহলে সেখান থেকে কিন্তু দাঁতমর্দন রাখা হয়েছে। এটা একটা অবহেলিত উদ্ভিদ, মানুষ এটাকে সেরকম কোনো আদর করে না। আপনি যখন দেখবেন ময়লার বাগার অথবা রাস্তার আশেপাশে এটা অযত্নে অবহেলায় হয়ে থাকে, কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টার, দীর্ঘদিন ফুল থাকে, অর্থাৎ জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত ফুল থাকে, এরকম গাছ খুব কমে। এই দাঁতমর্দনের এই বৈশিষ্ট্যটা আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে উপকারী। শীত এলেই কার্জন হল এলাকায় দেখা মেলে সূর্যমুখীর। আনাগোনা বেড়ে যায় চন্দনা ও সবুজ টিয়ার। তাদের অবাধ বিচরণের জন্য নীরব এলাকা এবং খোলা জায়গায় ফুল ও ঔষধি গাছের বাগান গড়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। ঔষধি গাছের একটা বাগান বিভিন্ন জায়গায়, এবং নয়েজ ফ্রি জোন, যেখানে আমরা মেডিটেশন করতে পারবো বা আমাদের অবসাদগ্রস্ত সময়টুকু কাটাতে পারবো, এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে অ্যালার্মিং থ্রেট হচ্ছে একেবারে অনিয়ন্ত্রিত যেই যানবাহনগুলো এবং যেভাবে শব্দ দূষণ তারা করে, বিশেষত রিক্সা। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষত আমরা রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে রেজিস্টার্ড করে দেওয়া। উদ্ভিদ গবেষকেরা বলছেন, নগরের সড়ক বিভাজনে অপরিকল্পিত গাছ রোপণের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সৌন্দর্য বর্ধনে দেশি ঝোপঝাড় জাতীয় গাছকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।